প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ ইরানকে যেভাবে আরও শক্তিশালী করছে। মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করার লক্ষ্যেই যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু সংঘাত শুরুর প্রায় 4 মাস পর যেন উল্টে গেল এই সমীকরণ। সরকার পরিবর্তন বা পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়ার পরিবর্তে ইরান এখন আগের চেয়ে আরও সামরিক কেন্দ্রিক ঝুঁকি নিতে বেশি আগ্রহী হয়ে উঠছে। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব নিজেদের কবজায় রাখতে কৌশলগত কর্মসূচির ওপরও দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। তবে এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পেরেছে? এর আগে তারা বলেছিল ইরানের সরকার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং আঞ্চলিক প্রভাব কমিয়ে আনাই এই সংঘাতের মূল লক্ষ্য। এই প্রশ্নের জবাব বা চলমান এই যুদ্ধের ফলাফল নিয়ে এখন বিতর্ক বাড়ছে, কারণ বড় ধরনের কৌশলগত ছাড় না দিয়েই ইরান সংঘাত টিকে গেছে এবং ক্রমাগত চাপের মধ্যেও নিজেকে নতুনভাবে মানিয়ে নিয়েছে, এমন তথ্য তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ইসলামিক রিপাবলিক 3.0 প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরুতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নিহত হওয়ার পর ইরানের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। বর্তমানে তুলনামূলক তরুণ, আরও কঠোর অবস্থান সম্পন্ন এবং নিরাপত্তা কেন্দ্রিক নেতৃত্ব ক্ষমতায় এসেছে। একই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রাষ্ট্র পরিচালনায় আরও শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম ওয়াকিল বলেন, ইরান এখন আরও তরুণ এবং সাহসী একটি প্রজন্মের হাতে পরিচালিত হচ্ছে। ইরানের নতুন শাসন ব্যবস্থার বিষয়ে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সাবেক মার্কিন ডিপ্লোম্যাট অ্যারন ডেভিড মিলার বলেন, এটি ঐশ্বরিক ক্ষমতা থেকে কঠোর ক্ষমতার দিকে রূপান্তর। বিশ্লেষকেরা অনেকেই বর্তমান ব্যবস্থাকে ইসলামিক রিপাবলিক 3.0 হিসেবে বর্ণনা করছেন। তাদের মতে এটি আগের তুলনায় কম ধর্মতান্ত্রিক এবং অনেক বেশি আইআরজিসি নিয়ন্ত্রিত সামরিক কাঠামোতে পরিণত হয়েছে। সামরিক ও কৌশলগত ইরান দীর্ঘ সময় ধরে সামরিক হামলা ও অর্থনৈতিক চাপ মোকাবেলা করলেও তার পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এবং প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও নিউক্লিয়ার থ্রেশহোল্ড বা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি অবস্থানে রয়েছে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে তারা অস্ত্র তৈরির পথে দ্রুত এগোতে পারে। আঞ্চলিক ক্ষেত্রেও ইরান হিজবুল্লাহ, হামাস ও হুথি বিদ্রোহীদের মতো মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে তার প্রভাব বজায় রেখেছে। যুদ্ধ ও অভ্যন্তরীণ পরিবর্তন। বর্তমানে নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং শাসন ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে আইআরজিসি প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে ইরানের পরিবর্তন এসেছে বৈদেশিক আচরণেও। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধের এই পর্যায়ে প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যেখানে আগে তারা মূলত প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করত। এটি আগের সতর্ক নীতির পরিবর্তে আরও আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক কৌশলের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরান এখন লেবানন ও হরমুজ প্রণালী সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ব্যবহার করছে। ইরান বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিত্রিনোভিচ বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব এখনও তাদের প্রতিরোধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তার মতে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ইরানকে এমন একটি তাস দিয়েছে যা ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হামলা থেকে নিরুৎসাহিত করতে পারে। তিনি সতর্ক করেন, এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, কিন্তু সেটিই হয়তো দেশটিকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যেখান থেকে ফিরে আসা কঠিন। আলোচনায় ইরান কি চাইছে? প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বিলুপ্ত করতে রাজি নয়, বরং তারা সীমিত আকারের একটি সমঝোতা চায়। তেহরানের দেওয়া সম্ভাব্য ওই কাঠামোর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সাময়িক স্থগিত করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ বিদেশে পাঠানো বা পাতলা করা, তবে পারমাণবিক অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা অক্ষুণ্ণ রাখা। এর পাশাপাশি তেহরান নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত সম্পদ ফেরত চাইছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা প্রাথমিকভাবে প্রায় $12 বিলিয়ন মুক্ত করার দাবি জানিয়েছে, যার পরবর্তী অংশ চুক্তি বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে। ইরানের প্রধান হাতিয়ার। ইরানের প্রধান দুটি হাতিয়ার হল তাদের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা এবং হরমুজ প্রণালীর মাধ্যমে বৈশ্বিক জাহাজ চলাচলে প্রভাব বিস্তার করার ক্ষমতা। যদিও ইরানের অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে এবং যুদ্ধ শেষ হলে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়তে পারে, তবুও তেহরানের ধারণা একটি চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন আরও বেশি, ফলে তারা বড় ধরনের ছাড় দিতে অনাগ্রহী। সানাম ওয়াকিলের মতে, ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ভবিষ্যৎ হামলা প্রতিরোধ, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির মধ্যে বিভাজন সৃষ্টি, আরব ইসরায়েল ঘনিষ্ঠতা দুর্বল করা এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রীয় সামরিক উপস্থিতি কমানো। এখন সবচেয়ে বড় ঝুঁকি কি? প্রাথমিক কোনো সমঝোতা হলেও গভীর মতপার্থক্যগুলো দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা কম, ফলে পারমাণবিক আলোচনা দীর্ঘ সময় ধরে অসম্পূর্ণ অবস্থায় চলতে পারে। ব্রুকিংস ইনস্টিটিউশনের ইরান বিশেষজ্ঞ সুজান ম্যালোনি বলেন, আমরা প্রায় দীর্ঘ সময়ের জন্য না যুদ্ধ না শান্তি ধরনের একটি পরিস্থিতিতে থাকব, যা ইরানের জন্য সুবিধাজনক। তার মতে এই অবস্থা একদিকে ওয়াশিংটনের ওপর চাপ বজায় রাখবে, অন্যদিকে জ্বালানি বাজার ও হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সামরিক প্রভাবও অক্ষুণ্ণ রাখবে। তবে তিনি সতর্ক করেন, সবচেয়ে বড় ঝুঁকি হল ইরান অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল পদক্ষেপ নিতে পারে, যেমনটি অতীতেও হয়েছে। এদিকে এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে বাধা হিসেবে বিবেচিত হবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিস্ফোরক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের লেখক ও কলামিস্ট গিডিয়ন লেভি।
তার মতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইসরায়েল কৌশলগতভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, শেষ পর্যন্ত এটা খুবই পরিষ্কার যে এই খেলায় ইসরায়েলই কেবল ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে রিপাবলিকান পার্টি, হোয়াইট হাউস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এমন অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছেন যারা ইসরায়েলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় অনেক বেশি সমালোচনামূলক অবস্থান পোষণ করেন। লেভির ভাষায়, ট্রাম্পের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা ইসরায়েল নিয়ে আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছেন। তিনি আরও বলেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটান, তাহলে ইসরায়েল এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে যা দেশটি আগে কখনো দেখেনি। নেতানিয়াহু যদি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে সক্ষম হন, তাহলে ইসরায়েল এমন এক সংকটে পড়বে যার চ্যালেঞ্জ আগে কখনো সামনে আসেনি। এর ফলাফল এবং প্রভাব খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, বলেন তিনি। গিডিয়ান লেভির মতে, যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরায়েলকে ঘিরে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটছে। তার দাবি, ওয়াশিংটনের কাছে ইসরায়েল এখন আর কেবল ঘনিষ্ঠ মিত্র নয়, বরং অনেক ক্ষেত্রে একটি কৌশলগত সমস্যা বা বাধা হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরায়েল এখন একটি বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখন থেকে ইসরায়েলকে সেই হিসেবেই বিবেচনা করা হবে। সূত্র, আল জাজিরা। সবশেষ জানিয়ে দেব, চুক্তি সইয়ের পরই কি হরমুজ প্রণালী খুলবে? যুদ্ধবন্ধে একটি শান্তি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে দুই পক্ষের মধ্যে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার চুক্তি সইয়ের পর বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। যদিও আগে ট্রাম্প বলেছিলেন অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করেছিলেন চুক্তির বিষয়ে দুই পক্ষের সমঝোতার ঘোষণার পরপরই জলপথটি খুলে দেওয়া হতে পারে। এএফপির খবরে বলা হয়, পরবর্তীতে ট্রাম্প স্পষ্ট করেন যে চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির 14টি বিষয়ের বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এতে ইরানের বন্দরগুলির ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধের প্রত্যাহারের বিষয়ও রয়েছে। বলা হয়েছে, চুক্তির 30 দিনের মধ্যে এই অবরোধ প্রত্যাহার করা হবে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ। সাধারণত এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ট্রাম্প গতকাল রবিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর জলপথটি স্থায়ীভাবে টোল মুক্ত থাকবে, অর্থাৎ এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে কোনো টোল দিতে হবে না। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, 28 মিনিটের এই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে তিনি আবার সামরিক হামলা শুরু করবেন, অথবা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসাবে ভূমিকা নেবে। বিনিময়ে অঞ্চলটির রাজস্বের 1/5 ভাগ পাবে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, এই মহান চুক্তি পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেয়, ফলে অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। গত 13 এপ্রিল ইরানের বন্দরগুলির ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের বন্দরগুলিতে জাহাজের আসা যাওয়া কার্যত বন্ধ হয়ে যায়।